বহুরূপী, ক্লাস 10-এর বহুরূপী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই দয়া করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। তাহলে বহুরূপী, ক্লাস 10-এর বেঙ্গলি বহুরূপী। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে এই কথা বলেছেন কে? উত্তর, বাসের ড্রাইভার কাশীনাথ বলেন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার। কত রোজগার? 8 টাকা 10 আনা। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। বাসে যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ? বাসে যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে। পাগলটা ড্যাশ হাতে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। পাগলটা থান ইট হাতে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। থান ইট হাতে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। হরিদার কাছে যা অসম্ভব তা হলো একঘেয়ে চাকরি করা। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? হরিদা পুলিশ সেজে লিচু বাগানে দাঁড়িয়েছিলেন। জগদীশবাবু স্বভাব কেমন ছিল? জগদীশবাবু কৃপণ স্বভাবের মানুষ ছিলেন। জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিয়েছিলেন? জগদীশবাবু বিরাগীকে 100 টাকা প্রণামী দিয়েছিলেন। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? বিরাগী সাজে সজ্জিত হরিদা ধনী মানুষ জগদীশ বাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন। এখানে এই ভুলের কথাই বলা হয়েছে। জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য 101 টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে। কিরকম খেলা দেখেই হরিদার জীবন চলে যাচ্ছে? হরিদা একজন বহুরূপী, পেশার জন্য হরিদা নানান রকম রূপ ধারণ করেন। এখানে রূপের খেলা বলতে হরিদার বহুরূপী সাজাকেই বলা হয়েছে। সপ্তাহে বড়জোর একটি দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? যে সকল মানুষরা পেশার খাতিরে নানা রকম সাজ সজ্জা ধারণ করেন এবং তা দেখিয়ে পথ চলতি মানুষদের আনন্দ দান করেন, তাদের বহুরূপী বলা হয়। আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? একথা হরিদা জগদীশ বাবুকে বলেছিলেন। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কি খেলা দেখানো হয়েছিল? হরিদা বিরাগী সন্ন্যাসী রূপ ধারণ করে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। এখানে জবর খেলা বলতে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। এবারের মতো মাফ করে দিন ওদের, এ কথা কে কাকে বলেছিল? এই কথা স্কুলের মাস্টারমশাই পুলিশ রূপী হরিদাকে বলেছিলেন।
না না, হরিদা নয়, হতেই পারে না। বক্তা ও তার সঙ্গীতের এই বিশ্বাসের কারণ কি ছিল? বিরাগীরূপী হরিদার গলার স্বর এবং বাচনভঙ্গির সাথে আসল হরিদার কোনো মিল না থাকার কারণেই বক্তা ভবত সেই কথা তার সঙ্গীতের বলে। আমার অপরাধ হয়েছে। কোন অপরাধের কথা বলা হয়েছে? জগদীশবাবু বিরাগীরূপী হরিদার সাথে কথা বলার সময় সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে কথা বলেছিলেন, এখানে সেই অপরাধের কথা বলা হয়েছে। 22 বেশি সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। রোজগারের পরিমাণ কত ছিল? 22 ছদ্মবেশ ধরে হরিদার মোট 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। ঠান্ডা জল চাই, আর কিছুই চাই না। কার কোন কথার উত্তরে বিরাগী কথা বলেছিল? বিরাগীর বেশধারী হরিদাকে দেখে মোহিত জগদীশবাবু তার সেবা করার আবেদন করেছিলেন, যার উত্তরে হরিদা আলোচ্য উক্তিটি করেছিলেন। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসীর আগমন হয়েছিল তার পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে। হরিদা কোথায় থাকতেন? শহরের সবচেয়ে সরু গলির মধ্যে। শহরের সবচেয়ে সরু গলির মধ্যে ছোট্ট একটি ঘরে হরিদা বাস করতেন। চমকে উঠলেন জগদীশবাবু। চমকে ওঠার কারণ কি? বিরাগীর বেশধারী হরিদাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? বৈচিত্র্য কথার আক্ষরিক অর্থ বিভিন্নতা। সাধারণ মানুষের জীবন একটি গতে বাঁধা, তার মধ্যে কোনো বিভিন্নতা থাকে না। নাটক হলো জীবনের প্রতিচ্ছবি, জীবনের ঘটনা স্রোত কয়েকটি ঘন্টার মধ্যে নাটকে ফুটিয়ে তোলা হয়। তার ফলে নাটকের পদে পদে থাকে চমক, বৈচিত্র্য, যাকে নাটকীয় বৈচিত্র্য বলা যায়। যখন জীবনে এরকম কোনো ঘটনা ঘটে তখন তাকে জীবনের নাটকীয় বৈচিত্র্য বলা হয়। হরিদা আর 5টা মানুষের থেকে আলাদা। তার যোগ্যতা থাকলেও সে সাধারণ 5টা কাজ করে না। তার জীবনে 5টার কাজ করে না। তার জীবনে অভাবে নিত্য আনাগোনা। তা সত্ত্বেও নিশ্চিত জীবনের হাতছানি উপেক্ষা করে হরিদা বহুরূপী অনিশ্চিত কিন্তু বৈচিত্র্যময় পোশাক বেছে নেয়। এই হরিদার জীবন আর 5টা সাধারণ মানুষের মতো গতে বাঁধা নয়। তার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। আপনি কি ভগবানের চেয়েও বড়? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এই কথা বলা হয়েছে? তাকে এই কথা বলা হয়েছে কেন? ছদ্মবেশী হরিদা যখন জগদীশবাবুর বাড়ি যান, সেই সময় জগদীশবাবু তার বারান্দায় চেয়ারের উপরে বসেছিলেন। বিরাগীরূপী হরিদাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন বটে, কিন্তু বারান্দার থেকে নেমে আসেন না। সাধারণত বাড়িতে কোনো অতিথির আগমন হলে তার কাছে গিয়ে আপ্যায়ন করাই সামাজিক রীতি। এমনকি বলা হয়, প্রকৃত ভক্তের ডাকে ভগবানও সাড়া দিয়ে ভক্তের কাছে পৃথিবীতে নেমে আসেন। কিন্তু জগদীশবাবু একজন ধনী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাই সম্ভবত একজন গরিব সন্ন্যাসীকে দেখে নিজের অহংকারের কারণে সঠিকভাবে আপ্যায়ন করেননি। বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর অহংকার ভাঙার জন্য আপনি কি ভগবানের থেকেও বড় এই কথা বলেছেন। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? হরিদা একজন বহুরূপী। কোনো একটি দিন হরিদা দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। স্কুলে 4টি ছেলে লিচু পাড়তে এলে হরিদা তাদের ধরে ফেলেন। তারা ভয় কেঁদে ফেলে। এরপর স্কুলের মাস্টারমশাই এসে পুলিশরূপী হরিদার কাছে ক্ষমা চান এবং বাধ্য হয়ে হরিদাকে 8 আনা ঘুষ দিয়ে ছেলেদের ছাড়িয়ে আনেন। যদিও পরদিন মাস্টারমশাই হরিদার এই কাণ্ড বুঝতে পেরে ভীষণ অবাক হয়ে যান, কিন্তু হরিদার সাজের তারিফ করতে ভোলেন না। আমি বলছি তোমরা সেখানে থেকো। আমি ও তোমরা বলতে কাদের কথা বলা হয়েছে? শ্রোতাদের সেখানে থাকার কথা কেন বলা হয়েছে? এখানে আমি বলতে হরিদার কথা বলা হয়েছে, তোমরা বলতে 4 বন্ধুর কথা বলা হয়েছে, যারা হরিদার কাছে সকালে সন্ধ্যেবেলা আড্ডা দিতে আসতো। কোনো একদিন হরিদা ছোট্ট ঘরে ওই 4 জন আড্ডা দিতে এসে একটি ঘটনার কথা বলে। জগদীশবাবুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন একজন
তথাকথিত সন্ন্যাসী, যাকে জগদীশবাবু সোনার বোল দেওয়া জুতো এবং 100 টাকা উপহার দিয়েছেন। সন্ন্যাসীর প্রাপ্তির কথা শুনে হরিদা জগদীশবাবুর বাড়ি কোনো একটি বিশেষ খেলা দেখাবার কথা বলেন। সেই কথা প্রসঙ্গেই হরিদা ছেলেদের এই কথা বলেছেন। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। আজকে সন্ধ্যা বলতে ছেলেরা যেদিন জগদীশবাবুর বাড়ি স্পোর্টের চাঁদা নিতে গিয়েছিলেন সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। ওই দিন সন্ধ্যা ছিল স্নিগ্ধ, শান্ত এবং চারপাশে ছিল চন্দ্রালোকের উজ্জ্বলতা। ফুরফুরে বাতাস বইছিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করছিল। বাড়ির জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করছিল। বাড়ির বারান্দায় জগদীশবাবু বসেছিলেন। সেই বারান্দায় মস্ত বড় একটি আলো জ্বলছিল। সেই আলোর কাছে একটি চেয়ারে বসেছিলেন জগদীশবাবু। জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প অনুযায়ী পাড়ার ছেলেরা স্পোর্টে চাঁদা নেবার অছিলায় জগদীশবাবুর বাড়ি উপস্থিত হয়েছিল। তখন জগদীশবাবু তার বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় সেখানে আবির্ভাব হয় ছদ্মবেশী বিরাগী অর্থাৎ হরিদার। জগদীশবাবু ছিলেন একজন ধনী এবং সমাজের মান্যগণ্য ব্যক্তি। গল্পের প্রধান চরিত্র হরিদা ছিলেন একজন বহুরূপী। পাড়ার ছেলেদের কথায় হরিদা ওই দিন জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার কথা আগে থেকে জানিয়েছিলেন। হরিদা তথাকথিত সন্ন্যাসীর সাজ ধারণ না করে একজন সর্বত্যাগী বিরাগী রূপ ধারণ করেছিলেন। তার আদুর গা ধবধবে সাদা উত্তরীয়, পরনে সাদা থান, ধুলো মাখা হাত পা, শুকনো চুল, উজ্জ্বল দীপ্ত দৃষ্টি। কৃপণ জগদীশবাবুর মনে ভক্তির সঞ্চার করে, কিন্তু অর্থের প্রাচুর্যে অহংকারী জগদীশবাবু খোলা মনে বিরাগীকে আপ্যায়ন করতে পারেন না। বিরাগীর কথায় জগদীশবাবুর অহংকার ভঙ্গ হয়। তিনি বিরাগীকে তার গৃহে কিছুদিন আতিথ্য গ্রহণ করতে আহ্বান করেন, কিন্তু সর্বত্যাগী বিরাগী সেই আহ্বানে অসম্মত হন। এরপর জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য 101 টাকা দান করতে চাইলে বিরাগী সেই দান গ্রহণে অসম্মত হন। অবশেষে প্রকৃত সন্ন্যাসীর মতো জাগতিক দান অগ্রাহ্য করে বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর গৃহ ত্যাগ করেন। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্পে বিরাগী ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু 101 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু হরিদা সেই দান নিতে অস্বীকার করেন। গল্পের লেখক এই ঘটনাকেই ভুল বলে চিহ্নিত করেছেন। অদৃষ্ট কথার অর্থ ভাগ্য। প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় ভাগ্য দ্বারাই জীবনের রূপরেখা রচিত হয়। হরিদা একজন গরিব বহুরূপী। দারিদ্র তার নিত্য সঙ্গী। সেই হরিদা যখন জগদীশবাবুর কাছ থেকে বিপুল অর্থের দান নেবার সুযোগ পায়, তখন হরিদা তা নিতে অস্বীকার করে। জগদীশবাবুর কাছে হরিদা একজন সর্বত্যাগী বিরাগী ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয়েছেন। একজন বিরাগী সন্ন্যাসীর কোন রকম জাগতিক চাহিদা থাকতে পারেন না। তাই দরিদ্র হরিদা জাগতিক চাহিদা থাকলেও বিরাগীর ভূমিকায় অভিনয়কারী শিল্পী হরির কোনো জাগতিক চাহিদা থাকতে পারে না, তাই সে টাকা গ্রহণ করতে পারে না। সমাজের চোখে হরিদার এই পদক্ষেপ একটি ভুল, কারণ জগদীশবাবুর অর্থে হরিদার ভাগ্য ফিরে যেতে পারত, তার দারিদ্র কিছুদিনের জন্য লাঘব হতে পারত, কিন্তু হরিদার ভুলের জন্য সেই সুযোগ নষ্ট হয়। তাই লেখক বলেছেন যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না।
আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, কে কাকে এই কথা বলেছেন, গল্পের আলোকে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র বিরাগী ছদ্মবেশধারী হরিদা এই কথা বলেছেন। বহুরূপী গল্পে হরিদা একজন বিরাগী সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করেছিলেন। গল্প অনুযায়ী জগদীশবাবু বিরাগীর সাজ এবং কথায় অনুপ্রাণিত হয়ে তাকে তার বাড়িতে কিছুদিন থাকার জন্য অনুরোধ করেন। বিরাগী তাতে অসম্মত হন। অবশ্যই জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা দিতে চাইলে বিরাগী তাতে অসম্মত হন এবং বলেন, আমার বুকের ভিতরে যে সব তীর্থ, এই কথার মাধ্যমে বিরাগী বোঝাতে চেয়েছেন যে তার মধ্যেই পরমেশ্বর আছেন, তাকে খোঁজার জন্য তীর্থে যাবার কোনো প্রয়োজন নেই। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে